আহো বাতিজা আহো, ইউনুস কাকু কি জিনিস তোমরা এখনো বুঝবার পারছো? দেখবেন আপনার ধানি শীষে স্লোগান দিচ্ছে, কিন্তু ভোট কিন্তু শতাকলিতেই দিবে ইনশাআল্লাহ। চাঁদাবাজদের প্রশ্রয় দিবে, চাঁদাবাজদের শেল্টার দিবে। বিএনপি আর ওই অবস্থানে নাই। আল্লাহর মেহেরবানিতে নবীর দয়ায় জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা বলেছি ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তবে আমরা মোদির গোলাম হিসাবে কাজ করব না, অমিত শাহর গোলাম হিসাবে কাজ করব না। ভারতের বিরুদ্ধে লড়েছিল যে যুদ্ধ বিমান, সেই ধরনের ফাইটার এবার বাংলার আকাশ রক্ষায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের শক্তিশালী যুদ্ধ বিমান JF-17 থান্ডার কিনতে পারে বাংলাদেশ। দর্শক, ব্রেকিং নিউজ, বাংলাদেশ ইস্যু নিয়ে চীন এবং পাকিস্তানের ভিতরে আলোচনা হয়েছে এবং বাংলাদেশকে রক্ষায় চীন এবং পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে। যে কোনো মূল্যেই হোক বাংলাদেশ রক্ষা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশ বিষয়ে চীন এবং পাকিস্তানের এই বৈঠকে বসতে হলো কেন? তার মানে কি আমাদের থেকেও বেশি নিউজ অবশ্যই তাদের কাছে আছে, গোয়েন্দা তথ্য। তার মানে কি এটা প্রমাণিত বা তার তথ্য পেয়েছে যে হয়তো ভারত বাংলাদেশে আক্রমণ করবে? আমার মনে হয় যে এই মুহূর্তে গণভোট নামে একটা ফাইজলামি করা, জাতির সাথে একটা তামাশা করা। বিএনপি দেখেন না ফ্যামিলি কার্ড দিতেছে বলে প্রতিশ্রুতি দিতেছে, মাসে মাসে টাকা দিবে নাকি পরিবারকে? টাকা আসবে কোত্থেকে? টাকাটা যে দিবে ওই টাকাটা আয় হবে কোত্থেকে? এইটাই আওয়ামী লীগ করতো, মুক্তিযুদ্ধ ভাতা দিত, বালসাল ভাতা দিত, এই সমস্ত নাম গরিব জনগোষ্ঠীকে এটাকে পরনির্ভর করে রাখে। এইটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। যখন চাকরি নাই, আয় অনিশ্চিত, তখন মানুষ নাগরিক থাকে না, মানুষ হয়ে যায় নির্ভরশীল। রাষ্ট্র তখন ত্রাণ দেয়, ভাতা দেয়, বিশেষ অনুদান দেয়। এইগুলো কিন্তু কল্যাণ রাষ্ট্রকে বলে ভুল করেন না, এইগুলো হইতেছে ভোট ম্যানেজমেন্ট টুল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। সাব্বাস ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের জন্য চমৎকার সুখবর হতে চলেছে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে ইতিমধ্যে আপনারা গেস করে ফেলেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, সাথেই থাকবেন। বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো তার আগে ছোট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিক একের পর এক। ব্রেকিং নিউজ, বাংলাদেশ ইস্যু নিয়ে চীন এবং পাকিস্তানের ভিতরে আলোচনা হয়েছে এবং বাংলাদেশকে রক্ষায় চীন এবং পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে। যে কোনো মূল্যেই হোক বাংলাদেশ রক্ষা করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশ বিষয়ে চীন এবং পাকিস্তানের এই বৈঠকে বসতে হলো কেন? তার মানে কি আমাদের থেকেও বেশি নিউজ অবশ্যই তাদের কাছে আছে, গোয়েন্দা তথ্য। তার মানে কি এটা প্রমাণিত বা তার তথ্য পেয়েছে যে হয়তো ভারত বাংলাদেশে আক্রমণ করবে? এই কারণে চীন পাকিস্তান জরুরি ভিত্তিতে মিটিং এ বসে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই অঞ্চলে ভারতকে দাদাগিরি করতে দেওয়া যাবে না। এবং এই ধরনের একটা নিউজ দিয়েছে খোদ ভারতেরই পত্রিকা, যেখানে বলতেছে যে ভারত নিজেই আসলে শঙ্কায় আছে। দেখুন, মুস্তাফিজকে বাদ দেওয়াকে কেন্দ্র করে যেটা হয়েছে আপনারা সবই জানেন যে মুস্তাফিজকে IPL থেকে বাদ দিয়েছে, বিনিময়ে বাংলাদেশ বলেছে তারা বিশ্বকাপের যে টিম সেটা তারা ভারতে পাঠাবে না। এবং এরপরেই কিন্তু ভারত নড়ে চড়ে বসেছে এবং ভারত বুঝতে পেরেছে যে এই মুস্তাফিজের 9 কোটি টাকা সেভ করতে গিয়ে আমাদের প্রায় 100 কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, ম্যাচগুলো হবে না, ম্যাচের প্রস্তুতি, ওই দিনে টিকিট বিক্রি, IPL সত্তর, টেলিভিশন দেখাবে না বাংলাদেশে, সবকিছু মিলিয়ে ভারত একটা বিশাল ধরা খেলো। কিন্তু অবশ্যই এইসব ধরায় মানে 100 কোটি 200 কোটি টাকা এইসব মানে বাংলাদেশ ভারতের সব দেশের মতো দেশে কি আসে যায়, তাই না? কিন্তু কথা হচ্ছে যে প্রেস্টিজ ইস্যু, যে তুমি আমার দেশের খেলোয়াড়কে IPL থেকে বিনা কারণে বিনা দোষে বাদ দিলা, আমি কিছু করে বসে থাকবো না। গোলামির দিন শেষ, ওই গোলামির দিন হাসিনার সঙ্গে পালিয়ে গিয়েছে 5ই আগস্ট। এবং তারপরে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি, এবং আপনারা জানেন যে গত পরশুদিন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাস আক্রমণ চালিয়ে একদম খোদ প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে তুলে নিয়ে আমেরিকায় বিচার করা হচ্ছে এবং সমস্ত বিশ্ব হতবাক। এবং এই ঘটনায় পুরো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে, বা যেহেতু কাজটা আমেরিকা করেছে কাজেই সবাই নিন্দা জানিয়ে চুপ করে আছে, এক্সট্রা করার কি? এখন এই যখন অবস্থা, তখন অনেক জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI দিয়ে ছবি বানিয়ে দেখাচ্ছে যে ডক্টর ইউনূস ভারতের বায়ুসেনাদের হাতে বন্দী, 2 জন 2 পাশে হাত দিয়ে ধরে রেখেছে। মানে এটা AI দিয়ে তৈরি করা, এবং এগুলো কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা খুব শেয়ার করতেছে। হতেও পারে, অনেকে চিন্তা করতেছে। তো এই যখন অবস্থা, তখন অনেকে বলে যে আমরাও পারি এরকম ইউনূসকে ধরে নিয়ে আসতে। এই আমেরিকা যেমন ওই কারাকাসে গিয়ে মাদুরাকে ধরে নিয়ে আসতে বিচার জন্য, আমরাও এরকম ধরে নিয়ে আসবো, এসে দিল্লির কোর্টে বিচার করবো। কেন বিচার করবে? ওই হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা। আচ্ছা, একটা কথা বলি, বাংলাদেশে 100%-এর ভিতরে 90% মুসলমান, 10% হিন্দু। তাহলে যদি বাংলাদেশে 10 জন লোক মারা যায়, তার ভিতরে একজন তো হিন্দু থাকে, তাই না? আর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, যা অস্বীকার করার কিছু নেই। তো যখনই হিন্দু মারা যায়, 2 জন মারা যায় সাম্প্রতিক সহিংসতায়, বাট বেশিরভাগই মারা যায় ছিনতাইকারী বা এরকম আছে তো বাংলাদেশে। বাংলাদেশ আসলে আইনশৃঙ্খলা ভালো না, তো এগুলোকে ইস্যু করা হয়। তো এইসব বিষয় নিয়ে মূলত চীন পাকিস্তান বৈঠকে বসেছে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে। এবং দর্শক, বর্তমানে যেভাবে বিশ্ব পরিস্থিতি, তাতে আসলে একটা জোট করলে ভালো আর কি, যদি সেই জোটের সঙ্গীরা বিশ্বস্ত হয়। তো এখন চীন অবশ্যই অনেকে বিশ্বাস করে না, কারণ অনেকে মনে করে যে চীন তো ভেনেজুয়েলাকে উদ্ধার করতে যায়নি। বাট তারপরেও একটা জোটের গুরুত্ব আছে, কারণ জোট হলে আসলে মূল্যায়নটা বাড়ে। আমাদের তো ছোট দেশ, তাই না? আরো ভারতের পেটের ভিতরে, এই জন্য আমাদের একটা জোট দরকার যারা আমাদেরকে হেল্প করবে। পাকিস্তান, চীন অবশ্যই ভালো হয়, চীন শক্তিশালী দেশ। তো যাই হোক, আমি মূল আলোচনায় চলে যাই যে আসলে কি কি বৈঠক হয়েছে। আনন্দবাজার পত্রিকা লিখেছে যে বৈঠকে কাশ্মীর ও বাংলাদেশ ইস্যু, দক্ষিণ এশিয়ায় একতরফা পদক্ষেপের বিরোধিতা করার বার্তা
চীন ও পাকিস্তানের বৈঠকে। বৈঠকের পরে দুই দেশের যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে। বৈঠকে বসেছিল চীন ও পাকিস্তান এবং সেই আলোচনা উঠে এসেছে কাশ্মীর ও বাংলাদেশ প্রসঙ্গ। বৈঠকে চীন ও পাকিস্তানের বার্তা, দক্ষিণ এশিয়ায় যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে তারা। গুরুত্ব দিতে বলা হয়েছে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশ মন্ত্রীদের সঙ্গে আলোচনাতেও। বৈঠকের পরে দুই দেশের যৌথ বিবৃতি জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশ করা হয়। সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথাও বলা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পরে চীন, পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার, খেয়াল করুন, শেখ হাসিনা সরকারের পতনের পরে চীন, পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ফল পেতে প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাক চীন যৌথ বিবৃতি অনুযায়ী দুই দেশ আন্তর্জাতিক নিয়ম মেনেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি শৃঙ্খলা ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে জোর দিয়েছে। স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতার অমীমাংসিত বিষয়গুলিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও জানানো হয়। বিবৃতি অনুযায়ী জম্মু ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থান এবং ওই অঞ্চলে উন্নয়ন প্রসঙ্গে ইসলামাবাদের তরফে জানানো হয় চীনকে। ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব মেনে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ সমাধানের বার্তা দেওয়া হয় চীনের তরফে। বিবৃতিতে সিন্ধু জলশক্তি ও ভারতের কথা উল্লেখ না থাকলেও আন্তঃসীমান্ত সম্পদ নিয়ে আন্তর্জাতিক চাহিদার পূরণের জন্য দুই দেশের সমঝোতা ইত্যাদির কথা বলা হয়। এবং দেখেন, তাইওয়ান, তিব্বতের জিজাং, হংকং এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবিচ্ছেদ্য অংশ দাবি করে বেইজিং এর পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান কিন্তু এখন এই চীন এবং আমেরিকা দুজনকে পক্ষে রাখতেছে। ট্রাম্পকে বলছে আমি তোমাকে আমার বিপুল খনিজ সম্পদ দেবো, আর চীন তো আগে থেকেই আছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটা বিরোধ চলতেছে, মাঝে মধ্যে যুদ্ধ হয়। তো এই কারণে আর কি চীন উদ্যোগ নিয়েছে এটাকে একটু করার, আর কি এটাকে শীতল করার উদ্যোগ নিয়েছে। তো সব বিষয়টা ভালো উদ্যোগ, কারণ পরাশক্তিগুলো এখন যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে। কারণ 2022 সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালালো, বা এই 2026 সালে ট্রাম্প ভেনেজুয়েলায় হামলা চালালো। তার মানে হচ্ছে বৈশ্বিক যে অর্ডারটা এটা ভেঙে পড়েছে। এখন যে কেউ ইচ্ছা করলে যে কিছু করতে পারে। আবার সেই স্নায়ু যুদ্ধের মতো পরিস্থিতি, আবার সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ের পরিণত হয়েছে। এখন ছোট দেশগুলো নিরাপদ নয়, আমাদের বাংলাদেশের মতো ছোট দেশগুলো নিরাপদ নয়। সুতরাং আমাদের এখন দরকার জোট। এখন এই যে নতুন চীন, পাকিস্তান, বাংলাদেশ জোট, এই জোটটা আসলে হওয়া উচিত। এবং ডক্টর ইউনূস আর অল্প কয়েকদিন আছে, মনে হয় মাসখানেক আছে বা তার একটু বেশি, তার উচিত আসলে উনি বিদায় নেওয়ার আগেই যাতে এই জোটটা তৈরি হয়, চুক্তি সই এবং কার্যকারিতা। আমি জানি না আসলে কতটুকু হবে, কারণ জোট তো আর তার ব্যাপার না। এখানে চীন জড়িত, পাকিস্তান জড়িত, আরো নানা বিষয় আছে। এবং এই জোটের কি আইন হবে, কি কারণ হবে, সব মিলিয়ে আমি জানি না আসলে তুমি পারবেন কিনা, বাট একটা জোট করার দরকার। এটা গেল একটা মত যে এই জোটটা করলে আসলে ছোট দেশগুলো ভালো থাকবে এবং ছোট দেশগুলোকে খতম করতে পারবে না ভয়। বাট আরেকটা বিষয় আছে যে আসলে জোট না করাই ভালো। জোট করে খেপিয়ে তুললে আর আক্রমণ বেশি হয়। যেমন ইউক্রেন চেয়েছিল ন্যাটো জোটে যোগ দিতে, আমেরিকা বলছিল আসো আসো আসো, পরে রাশিয়া আক্রমণ করলো। এখন ইউক্রেনের পাশে আর কেউ নাই, ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্ষা করতেছে দেশে দেশে করে। আর দ্বিতীয়ত এই যে ভেনেজুয়েলা, সে রাশিয়া এবং চীনের কাছে অনেক হেল্প পাইছিল, এবং ভেনেজুয়েলা কিন্তু এই চীনকে স্বল্প মূল্যে তেল দিত। চীনের কিন্তু খনিজ সম্পদ নাই, তেল দিত। আর ওই রাশিয়ার নিজের তেল আছে, সমস্যা নেই। রাশিয়া বা ইউক্রেন যুদ্ধে দুর্বল হয়ে গেছে। পরে যখন আমেরিকা আক্রমণ করলো তখন কিন্তু কেউই আসে নাই, চীন, রাশিয়া কেউই ভেনেজুয়েলাকে বাঁচাতে আসে নাই। তারা শুধু নিন্দা প্রস্তাব দিয়ে শেষ করেছে। এখন এমন চুক্তি আমাদের দরকার নাই যে যদি ভারত বাংলাদেশ আক্রমণ করে তাহলে ওই পাকিস্তান এবং চীন নিন্দা জানিয়ে শেষ করবে, এমন দরকার নেই। আবার আরেকটা কথা আছে, যেমন চীন, পাকিস্তান, বাংলাদেশ যদি একটা জোট করে যে একটা দেশ আক্রান্ত হলে অন্য দুইটা দেশ এগিয়ে আসবে হেল্প করার জন্য। এখন মনে করেন কাশ্মীরের এখান দিয়ে পাকিস্তান ও ভারত যুদ্ধ বেজে গেল, এখন বাংলাদেশ কি যাবে সেখানে ভারতের সঙ্গে যুদ্ধ করতে? আমার তো মনে যাওয়া ঠিক হবে না। এরকম হয়। যেমন এত জিনিস দেখেন, কদিন আগে হলো না পাকিস্তান সৌদি আরব জোট, যে এক দেশ আর দেশকে বিপদ আপদে রক্ষা করবে। পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব রক্ষা করবে, আর সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান রক্ষা করবে। কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে শুধুমাত্র সৌদি আরব আক্রান্ত হলেই পাকিস্তান রক্ষা করবে, পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব আসবে না। আচ্ছা, এই পাকিস্তান সৌদি আরব চুক্তির পরে কিন্তু আফগানিস্তান পাকিস্তানকে আক্রমণ করেছিল। তাহলে কি সৌদি আরব পাকিস্তানের হয়ে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে? করে নাই তো। আবার যদি ভারত পাকিস্তান যুদ্ধ আবার বেজে যায়, আপনি কি মনে করেন যে সৌদি আরব আসবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে? আমি মনে করি না। সুতরাং চুক্তি হলে হবে না, যে চুক্তিটা থাকতে হবে যে আমি ছোট দেশ বাংলাদেশ, আমি ভাই তোমাদেরকে হেল্প করবো, ব্যবসা বাণিজ্য দিয়ে বিভিন্ন চুক্তি মুক্তি আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি। বাট ওই যুদ্ধ বাজলে আর যদি আমি আক্রান্ত হই তাহলে আমাকে তোমরা হেল্প করবো, আর তোমরা আক্রান্ত হলে আমার হেল্প করার বাধ্যবাধকতা নাই। আমি ছোট দেশ, ছোট মানুষ, এই যদি এরকম চুক্তিতে আসা যায় তাহলে ভালো হয়। কারণ আমরা কিন্তু শুধু আত্মরক্ষাই করবো। এখন যদি ভারত চীনের সঙ্গে যুদ্ধ বাজে সেটার অংশ আমাদের হওয়ার দরকার নেই, পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ বাজে সেটার অংশ আমাদের হওয়ার দরকার নেই। যদি আমাদের আক্রমণ করে তাহলে তোমরা আমাদেরকে হেল্প করবা, বিনিময়ে ব্যবসা বাণিজ্য, তারপরে চীনের বিআরআই রোড, বেল্ট রোড ইনিশিয়েটিভ, আরো নানা রকম চুক্তি মুক্তি, যা সংস্কৃতি, তারপরে ব্যবসা বাণিজ্য যা আছে সমস্যা নাই, পারস্পর যাওয়া আসা, ট্যুরিজম সবকিছু হতে পারে। বাট ওই রকম ওই একটা দেশ আক্রান্ত হলে আরেকটা দেশ ঝাঁপিয়ে পড়বে এবং নিজের আক্রান্ত হয়েছে বলে ধরে নিবে, এই ধরনের চুক্তি চীন এবং পাকিস্তানের সঙ্গে আসলে না করাই উচিত। চুক্তিতে এরকম হওয়া উচিত যে তোমরা আক্রান্ত হলে আমি যাবো না, বাট আমি আক্রান্ত হলে তোমরা আসবে, কারণ আমি ছোট এবং অন্যান্য বিষয়ে আমাদের সবার সমানভাবে সহযোগিতা চলবে। এরকম চুক্তি হলে আমার মনে হয় ভালো। বিএনপির পক্ষে প্রশাসনের রহস্যজনক ভূমিকা, জামাত এনসিপি নড়েচড়ে বসেছে, জেগে উঠেছে। অতএব প্রশাসনকে
সঠিক পদে আসতেই হবে এবং এ ধরনের পক্ষপাত চলবে না। দর্শক, পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে, এটা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। স্পষ্ট কথা, প্রার্থীরা দলের শীর্ষ নেতারা যখন এভাবে খোলামেলা বলেন, বুঝতে হবে তাও আবার এনসিপি জুলাইয়ের প্রধান নেতৃত্ব, এটা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এর আগে জামাত ইসলামী নির্বাহী পরিষদ মিটিং করে সেম কথা বলেছে যে প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে এবং পক্ষপাত করছে। এই জায়গায় প্রশাসনের খবর আছে। এবার এছাড়া জামাত শিবিরপন্থী অ্যাক্টিভিস্ট যারা আছে, এনসিপি পন্থী অ্যাক্টিভিস্ট, তারা মুখ খুলছে যে প্রশাসন নির্লজ্জভাবে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তো এই যে সমালোচনা, এই যে অভিযোগ, এই অভিযোগ অত্যন্ত ভয়াবহ। এই অভিযোগের ফলে যদি এই মুখ খোলা, জেগে ওঠা, প্রতিবাদ, এর ফলে যদি প্রশাসন লাইনে আসলো, আর যদি সঠিক পথে না আসে, তাহলে কারচুপি নির্বাচন হলে সেই নির্বাচন বাতিল করাতে বাধ্য করা হবে। তখন দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি হতে পারে। তখন 111-এর সম্ভাবনা থাকবে, মিলিটারি রুলের সম্ভাবনা থাকবে। কারণ ইউনূস নির্বাচন করার পর যদি সুষ্ঠু না হয়, সেটা বাতিল করে যে থাকবেন কি থাকবেন না, বা থাকতে পারবেন কি পারবেন না, বা থাকা উচিত কি অনুচিত, এটা নিয়ে নানা প্রশ্ন দেখা দিবে। কারণ যে ইউনূস সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, তিনি নির্বাচনের পর কোন দুঃখে থাকবেন? অতএব যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে কথাটা জামাত একটু ভদ্র ভাষায় বলেছে যে একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে প্রশাসন। নাসিরউদ্দিন পাটোয়ারি আরেকটু কঠোর ভাষায় বলেছিলেন, কিন্তু একদম খোলামেলা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আরো বলেছেন, তারেক রহমান কয়টা সিট চায় 300 আসনের মধ্যে, তাকে দিয়ে দেওয়া হোক, তাহলেই তো ঝামেলা শেষ। এখন কি মনে করেন, হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারিদের সামনে, সারজিদের সামনে এভাবে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত করে বিএনপিকে জিতিয়ে দিবে, আর হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারির আঙ্গুল চুষবে নাহিদরা? এটা হতে পারে না। এর মানে এর একটা দফা রফার একটা সমাধান মাস্ট হবি, করা লাগবে, কোনো উপায় নেই, কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। এখানে নির্বাচন কমিশনকে দায়ী করছে, শুধু প্রশাসন না। নির্বাচন কমিশন যেমন এই জামাতের প্রার্থীদের সেম কাগজপত্রে জামাতের প্রার্থীর নমিনেশন বাতিল, আর বিএনপিটা বৈধ, সেম কাগজপত্রে, দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে 4 জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই বিষয় নিয়ে যখন আমি নিজেই নির্বাচন কমিশনের একজন অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে আলাপ করলাম, তখন বলছে আমাদের কিছু করার নেই, সমস্যা নেই, আপনারা আপিল করেন। এর মানে আসলে তারাও এই ধান্দাবাজির সাথে জড়িত বলে মনে হচ্ছে, এবং তারা অনেকটা অসহায় যদি সেটা না হয়ে থাকে। এর মানে প্রশাসন চাচ্ছে, প্রশাসনের ভূমিকাটা কি দেখেন, তাদের যে সুপ্রিমেসি, ওইটা ধরে রাখতে চাচ্ছে যে ক্ষমতায় যেই আসুক আমাদেরকে আব্বা মানতে হবে, রাষ্ট্রে আমাদের সবচেয়ে গুরুত্ব থাকবে, এইটা নিশ্চিত করতে চাচ্ছে প্রশাসন। কিন্তু আমরা জনগণের সার্ভেন্ট, চাকর, জনগণের শাসন কায়েম হোক, আমরা চাকরি করি, আমরা হুকুমের দাস, এই ধরনের মানসিকতা তাদের মধ্যে নেই। হাসিনার আমলে ক্ষমতা চর্চা করতে করতে, কারণ হাসিনা আমলে এই প্রশাসনের লোকজন, এই ডিসিএসপিরাই হাসিনাকে জিতিয়ে দিয়েছে, রাতে নির্বাচন করে, দামি নির্বাচন করে, আর এর বিনিময়ে তারা অগাধ ক্ষমতা এক্সারসাইজ করেছে। এই ক্ষমতা এক্সারসাইজের মাত্রাটা ছিল মারাত্মক। যেমন দর্শক, বরিশালের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, শেখ হাসিনার সরাসরি আত্মীয়, শেখ হাসিনার আপন ফুফাতো ভাইয়ের ছেলে, আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে। তিনি বেয়াদবি করেছিলেন একজন ইউএনওর সাথে। সেই ইউএনও আবার আমার খুব কাছের বড় ভাই, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার হলের বড় ভাই, একসাথে নামাজ পড়তাম, একসাথে খেতাম। আমি টিভিতে দেখে চিনে ফেলেছি তখনকার সময়, এটা কমপক্ষে 4 বছর আগে কথা হয়তো। আমি দেখে চিনে ফেলেছি যে এই তো মনির ভাই। মনির ভাই অত্যন্ত ভদ্র ছেলে, নিরীহ ছেলে। তিনি ফেয়ারলি বিসিএস দিয়ে নিয়োগ পেয়েছেন এবং ফেয়ারলি ওখানে গিয়েছেন। তিনি কোনোদিন কোনো রাজনীতি করেননি, কিন্তু আওয়ামী লীগ আমলে চাকরি করতে হলে তো তাদের পা চাটতে হতো, শেখ হাসিনাকে আব্বা আব্বা বলতে হতো, শেখ মুজিবকে। দ্যাট ওয়াজ রিয়ালিটি। সে মনির ভাইয়ের সাথে বেয়াদবির, এখন মনির ভাই তো ইউএনও মানুষ, বরিশাল সদরের, সে অত্যন্ত ভদ্র এবং নিরীহ ছেলে। তিনি মাথা নিচু করে সেখানে পরাজিত হয়ে এসেছেন, কিন্তু তিনি উচ্চপত্র করেনি। কিন্তু তিনি তো অ্যাডমিন ক্যাডার, তার অ্যাডমিন ক্যাডারদের সংগঠন রয়েছে, তারা রাষ্ট্রে অত্যন্ত প্রভাবশালী, অনেক এমপি মন্ত্রীর চাইতে পাওয়ারফুল। শেখ হাসিনা তাদেরকে পাওয়ার দিয়েছে, দুর্নীতি করার সুযোগ দিয়েছে, মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করার সুযোগ দিয়েছে, পাওয়ার দিয়েছে। কেন দিয়েছে? তারাই তো হাসিনাকে অবৈধ নির্বাচনের মাধ্যমে টিকে রেখেছে। তারা হাসিনাকে বলেছে, আপা আপনার আত্মীয় হোক আর যা হোক, মেয়র আমার অ্যাডমিন ক্যাডারের সাথে বেয়াদবি করেছে, অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শেষ পর্যন্ত ওই এক ঘটনায় সাদিক আব্দুল্লাহর রাজনীতি নাই হয়ে গেছে। যারা জানেন না এখন জেনে নেই। সাদিক আব্দুল্লাহকে হাসিনা মনোনয়ন দেননি সিটি কর্পোরেশন নির্বাচনে, আরেকজনকে দিয়েছেন। এমপি ক্যান্ডিডেট হিসেবেও নমিনেশন দেননি, অথচ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং টোটাল বরিশালে হাসিনার ঘনিষ্ঠ 4 জন যদি থাকে, তার মধ্যে একজন হচ্ছে সাদিক আব্দুল্লাহ। হাসিনা অনেক কষ্ট পেয়েছেন যে আমার ভাগ্নের মতো তাকে আমি কোথাও নমিনেশন দিতে পারছি না, কিন্তু জেলা আওয়ামী লীগের পদটা কিন্তু আছে। আমার তো কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলেও কিছু করার নেই। হাসিনা বাধ্য হয়েছে তাকে নমিনেশন না দিতে। কারণ কি? হাসিনা নিজেই ওই অ্যাডমিন ক্যাডারদের পালেন এবং তাদের সুযোগ সুবিধা কিছু পাওয়ার। এরকম আরো অনেক নেতা আছে আওয়ামী লীগের, যাদের রাজনীতি নাই হয়ে গেছে ওই অ্যাডমিন ক্যাডারের সাথে বেয়াদবি করার কারণে। অথচ এথিক্যালি তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর। এরকম ক্ষমতা থাকার কথা নয়। ইউরোপ আমেরিকা উন্নত দেশে যান, এরকম পাবলিক সার্ভিস যারা আছে, এটা কোনো লুক্রেটিভ চাকরি না, এখানে কোনো পাওয়ার নেই, এটা জনগণের সেবা। যারা পাওয়ার চান, উন্নত জীবন চান, তারা ব্যবসা করবেন, অন্য চাকরি করবেন, অনেক বেতনে। কিন্তু সরকারি চাকরি যারা করবেন মানুষের সেবার জন্য, তো এটা নাই, তারা পাওয়ার দেখায়। তো দর্শক, এই প্রশাসন
এই প্রশাসন তাদের সেই পাওয়ার ধরে রাখার জন্য এখন বিএনপির দালালি করেছে। এরা এখন গুলশানের অধীনে চলে, এর মানে সরাসরি তারেক রহমানের কথাই চলে, এটি হাসনাত আব্দুল্লাহ বলেছেন। আর এইভাবে তারেক রহমানের কথা যে প্রশাসন চলে তার অধীনে তো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আর সুষ্ঠু না হলে তখন জামাতের নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের একটা কথা বলেছিলেন যে নির্বাচন সুষ্ঠু না হলে সেই নির্বাচন বাতিল করতে হবে। ডক্টর ইউনূসের কাছে এমন নিশ্চয়তা চায় জামাত। হ্যাঁ, জামাতের মাথায় এটা আছে, আর এনসিপির মাথায় এটা ভালোভাবে আছে, উল্টা পাল্টা কিছু হবে না। আচ্ছা, শরীফ হাদির মৃত্যুর যে ঘটনা ঘটলো বাংলাদেশে, এরপর এটা নিয়ে যে আন্দোলনগুলো হলো ইনকিলাব মঞ্চের শাহবাগে, ওইখানে ডিক্লারেশন হয়েছিল যে 7 তারিখের মধ্যে বিচারের একটা পূর্ণাঙ্গ মানে আমাদের কাছে না জানাইলে আমরা আন্দোলন বিস্তৃত করব এবং আমরা আরো বড় আকারে আন্দোলনে যাব। 6 তারিখে আল্লাহর রহমতে চার্জশিট দাখিল হয়ে গেছে। আপনারা অনেকে হয়তো দেখছেন বা অনেকে দেখেন নাই। সেটা হলো যে 17 জনের নামে চার্জশিট দাখিল হয়েছে। এর মধ্যে ওই খুনি ফয়সাল, এটা কনফার্ম, এবং খুনি ফয়সালের যে ভিডিও কন্টেন্টগুলো আমরা দেখছি, 3টা ভিডিও কন্টেন্ট এসে যে বিভিন্ন সময় কথাবার্তা বলছে, মিথ্যা কথা বলছে আর কি, সব এগুলো আমরা দেখছি। এগুলাও তারা পুলিশ আপনার তদন্ত করছে, তদন্ত করে দেখছে যে না এগুলা এআই দিয়ে তৈরি না, যেটা আমরাও বলছি এটা এআই দিয়ে তৈরি না, একটা বোঝা যায়, তাই না? এবার পুলিশ এটা বলছে যে আমরা তদন্ততে এইটুকু জানতে পারছি, মোটামুটি ফাইনাল না, কিন্তু মোটামুটি জানা গেছে যে এইগুলা দুবাই থেকে সে করে নাই, এটা হয়তো ভারত থেকে করছে। কারণ দুবাইয়ের এনভায়রনমেন্ট আর ওর যে পিছনের ব্যাকগ্রাউন্ড শব্দ, গাড়ির হর্ন, প্লেন যাওয়ার শব্দ, এগুলো দুবাইয়ের না। যে ওয়েদারে সে দুবাইয়ে বসে রয়েছে, যেভাবে তার ড্রেসটা দুবাইয়ের না, বা তার পিছনে যেটা চেয়ার ছিল লাল, এটা বোঝা যায় এটা দুবাইয়ের না, এটা পুলিশ কনফার্ম। কিন্তু এটা বড় ঘটনা না। ওকে প্রধান আসামি করা হয়েছে, আলমগীর সেকেন্ড আসামি, এবং অনেক বঞ্জামিকে আসামি করা হয়েছে, এবং সবচেয়ে মূল আসামি হলো, এটা সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার, যে সিঙ্গাপুরে যেয়া তারা জুন না জুলাই মাসে মিটিং করছে। এই ফয়সাল বাংলাদেশ থেকে গেছে, আর এখানে ছিল জাহাঙ্গীর নানক, হ্যাঁ, আর হলো যে আমাদের মিরপুরের এক ভদ্রলোক এমপি, নামটা ভুলে গেলাম, মিরপুরের এমপি, আর বাপ্পি নামে মিরপুরের এক কমিশনার। এই 3 জনের নাম আসছে, কিন্তু আরো লোকজন ছিল প্লাস ফয়সাল। ওইখান থেকে মিটিং করে আসে দেশে ব্যাক করে 55 লাখ টাকা তার ছেলের নামে একটা এফডিআর করছে, এটাও পুলিশ বের করছে। এখন এটা চার্জশিট দিয়ে দেওয়ার পরে এটা বিচার হয়ে যাবে। এখন মূল কথা হয়েছে কি ভাই, বিচার তো হয়েছে, আর অনেকেরই বিচার হয়েছে, বিচার হয়ে গেলে লাভ কেউ যদি আমরা ধরে না আনতে পারি, তাহলে বিচার করে লাভ কি, তাই না? বিচার হয়ে যাবে, হয়তো বা ফয়সালের ফাঁসি হবে, আলমগীরের ফাঁসি হবে, জাহাঙ্গীর কবির নানককে ফাঁসি দিবে, মানে এজ এ হেল্পার অফ দ্য মার্ডারার, তারপরে ওই আর ক্যাম্পিকে, বাপ্পিকে, সবাইকে ফাঁসি দিবে। কিন্তু এরা কেউ তো নাই, দেশে নাই, এরা কেউই দেশে নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, জাহাঙ্গীর কবির নানক কি ইন্ডিয়াতে আছে না সিঙ্গাপুরে আছে? ওরা যদি ইন্ডিয়াতে যে পলিটিক্যাল মাইরা থাকে, ওরা কেমনে সিঙ্গাপুরে যায় ভাই, বা সিঙ্গাপুর থেকে আবার কেমনে ইন্ডিয়াতে আসে, আমার মাথায় ঢুকে না। এখানে বিরাট একটা ইন্টারন্যাশনাল চক্র কাজ করতেছে, এবং এই মার্ডারটা একটা ইন্টারন্যাশনাল চক্র জড়িত আছে বলে তারা বলতেছে। ইন্টারন্যাশনাল বললে আপনারা অনেকে মনে করেন যে আমেরিকা, কানাডা, সুইডেন বা জার্মানি থাকতে হবে। ইন্টারন্যাশনাল মানে আমাদের সাথে আরেকটা যে কোনো দেশ, তাহলে ইন্টারন্যাশনাল হয়ে গেল, নট ন্যাশনাল, মানে আমাদের নিজস্ব লোক না, আরো বাইরেও কিছু লোকজন ছিল। ঝামেলা শেষ। এখন কি হবে সেটা সামনে দেখার বিষয়। সরকার যদি বলে যে আমরা তোমায় বিচার করে দিছি, রায় দিয়ে দিছি, এখন তাদেরকে ধরে আনার জন্য যে প্রক্রিয়াগুলো করা, এটা যদি সরকার মনে করে যে এটা তো হাসিনাকে ধরে আনা না, ফয়সাল যদি ভারতে থাকে, ফয়সালকে আনার ব্যাপারে যদি একটা সুন্দর নেগোসিয়েশন করা যায়, ফয়সালকে আলমগীরকে আনা যাবে। নানকের কথা বাদ দিলাম, আর ওই এমপির কথা বাদ দিলাম, বাপ্পির কথা বাদ দিলাম। বাপ্পির মতো লোক কোথায় থাকে কেউ জানে না, কিন্তু নানক কোথায় আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে, ফয়সাল কোথায় আছে খুঁজা যদি ব্যয় করা যায়, কিন্তু তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে, আদারওয়াইজ হবে না। এবং আরেকটা জিনিস আপনারা হয়তো দেখছেন, খালিস্তানের এক নেতা, শিখ নেতা বলছেন ফয়সালকে যে ধরাই দিতে পারবে তারাও 5.5 বিলিয়ন রুপি, মানে 55 লক্ষ টাকা তারাও পুরস্কার দিবে। তার মানে ইন্ডিয়াতেও একটা গ্রুপ নিশ্চয় এখন লাগবে তাকে ধরার জন্য। আর আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। আমরা চাই ফয়সালকে আইনা বিচার করা হোক, কারণ হাদির কিন্তু শেষ ইচ্ছাই ছিল যে আমি যদি মরে যাই কোনো আফসোস নাই, আমার খুনির জন্য বিচার হয়। এই বিচারটা যদি না হয় তাহলে হাদির আত্মার প্রতি আমাদের পুরো 18 কোটি মানুষ বেইমানি করলো। এই মধ্যে আমিও আছি, আপনিও আছেন, তাই না? কি দেখা যাক সরকার কি করে। একটা খবর তো আপনার সঙ্গে শুনছেন, দেখেন বাপেরও ছাড়ে না, ওবায়দুল কাদের সাহেব, আপনার খবরটা হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি। ওনার হঠাৎ করে শরীর খুব খারাপ হয়ে গেছিল 3-4 দিন আগে। তারপরে উনি অ্যাপোলো হসপিটালে অ্যাডমিটেড ছিলেন, এবং প্রথম খবর যেটা শুনছিলাম সেটা হলো তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, এবং ভেন্টিলেশনে নেওয়া হয়নি, তাকে আইসিইউতে দেওয়া হয়েছে। ভেন্টিলেশনের ওয়ে টু দ্য ভেন্টিলেশন ছিল, কিন্তু সে ওষুধপত্র গ্রহণ করতে পারতেছিল। এমন অবস্থা শুনছি পরশুদিন। কালকে আবার শুনলাম হসপিটাল থেকে বলে দিয়েছে তার কোনো আশা নাই, তোমরা তাকে বাসায় দিয়ে ভেন্টিলেশনে রাখো। হসপিটালে রাখলে কস্টলি না কি কারণে রাখা নেই, বা হসপিটাল থেকে তাকে বাসায় নিয়ে গেছে, মানে এখন ধরে নেওয়া যায় উনি আর হয়তো বা থাকবেন না। অথচ দেখেন এই ভদ্রলোক যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, তাহলে হয়তো মাউন্ট এলিজাবেথে তার চিকিৎসা হইতো। আল্লাহর খেলা। কাজে এই জন্য বলি ভাই, কেউ এত বাইরের না, বুঝছেন, কেউ কাউকে ঠকায়েন না, কেউ কাউটা মাইরা খাওয়ার চিন্তা করেন না। কারণ একটা কথা মনে রেখেন, যাওয়ার সময় কিন্তু কিছু নিয়ে যেতে পারবেন না। আর আপনি তার যদি মানুষের টাকা মেয়েরা ধন দৌলত বাড়িতে রাখেন, আপনার পুরো ভালো কোনো মানুষ হবে না, টুটে একটু ভালো, তারাও খারাপ পথে যাবে। এটাই আল্লাহর বিধান,
এই 24-এর বিপ্লব আমাদের অনেক কিছু শিখাই গেল। এরপরে যদি আমরা না শিখি না বন্ধুরা, এরপরে যদি আমরা সেই আগের জায়গায় থাকি, তাহলে আমাদের এই জাতির আর কোনোদিন উন্নতি হবে না। তার কারণ দেখেন, চোখের সামনে শেখ হাসিনা কোথায় ছিল, কোথায় আছে। চোখের সামনে ওবায়দুল কাদের আজকে মানে ধুইকা পড়তেছে, তার মাটিটা কি দেশে হবে কিনা সেটাও সন্দেহ। আমার তো মনে হয় না ওনার ডেড বডি বাংলাদেশে এনে মাটি দেওয়ার জন্য পারমিশন দেওয়া হবে বা সুন্দরভাবে তাকে এখানে দাফন করা হবে, মনে হয় না, দিবে না। বাংলাদেশ সরকারও দিবে না, আর ছাত্ররাও দিবে না, এবং জনগণও সেটা চায় না। এই যে একটা দুঃখ যে আপনি যে দেশের মানুষ, সে দেশে আপনার মাটিটাও হইল না, এরকম বহু ঘটনা কিন্তু পৃথিবীতে আছে। বহু রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন জায়গায় এজাইলে গেছে যে ওইখানে মারা গেছে, নিজের দেশে লাস্টে বলছে যে আমার দেহটা আমার দেশে নিয়ে যাও, আমার লোকজনের কাছে আনতে পারে নাই। ওবায়দুল কাদেরকে আনতে পারবে না। আমরা হয়তো যে কোনো সময় সকালবেলায় শুনবো ওবায়দুল কাদের আল্লাহর পেয়ারা হয়ে গেছে। তাকে এই মৃত্যুর আগে কোনো বাজে কথা বলতে চাই না, তবে ওনাকে শুধু একটা কথাই বলবো, ওনাকে দেখাই আপনাদেরকেও একটা কথাই বলবো যে ভাই, যখন ক্ষমতা থাকে তখন ক্ষমতাকে এত অপব্যবহার করেন না। যে আপনি যে দেখছেন, আপনার কাছে যদি আল্লাহ কোনো রকম একটা ক্ষমতা দেয়, যে কোনো ব্যাপারে যদি ক্ষমতা দেয়, সেই ক্ষমতাটাকে প্রপার ইউটিলাইজেশন করেন, তাতে করে আপনি ঠকবেন না। আর ওই সাময়িক বড় লোক হয়ে তো লাভ নেই রে ভাই। ওই টাকা আপনি কয়দিন ইউজ করবেন? আপনি দেখবেন ওই টাকা কামাচ্ছেন, আপনাকে বিভিন্ন রোগ এসে আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতেছে। আজকে এইসব দেশে, যে ইউরোপিয়ান দেশে মানুষ কেউ ঠকায় না কেন, তারা কিন্তু খুব একটা রিলিজিয়াস না। এখানে খ্রিস্টান ধর্ম যারা আছে তারা কিন্তু খুব একটা চার্চেও যায় না, বা চার্চে যায় পরিবর্তন থাকে না। তারা বলে যে আল্লাহর যে বিধানগুলো আছে, সৃষ্টিকর্তা যেগুলো বলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমরা এগুলো এমনিই মানি। আমরা কোনোদিন পরশ্রী কাতর হই না। কারণ আমি কোনোদিন বলি না যে বাংলাদেশ থেকে আইসা এই স্বপন চৌধুরী মার্সিডিজ চালাইতেছে, আমার নাই কেন। এটা কিন্তু কোনো জিনিস কখনো মনে করে না। বা ওরা বলে আমরা কখনো মিথ্যা কথা বলি না, কখনো মিথ্যা কথা বলি না। ওদের মিথ্যা কথা বলতে হলে বুঝাই তো মিথ্যা কথা কারে বলে। বা ওরা এটাও বলে যে তোমাদের কোরআন শরীফে লেখা আছে, তুমি 2 বেলা অন্ন নেবার আগে, ভাত খাওয়ার আগে খোঁজ নাও তোমার পাশের বাড়ির মানুষটা খাইছে কিনা। আমাদের তো খোঁজ দিতে হয় না ভাই, কারণ আমি জানি আমার দেশের কোনো জনগণই না খায় নাই। এই জন্য আল্লাহ খুদা বা ওই যে চার্চে যে সারাদিন পড়ে থাকে না। আমাদের এখন শুধু নামাজ রোজা করলেই হবে না, আপনাকে আল্লাহর যে বিধানগুলো আছে এগুলো মাইনে চলতে হবে। আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, একটা দায়িত্ব দেওয়া হয়েছে, বা আপনাকে একজন কিছু টাকা পয়সা রাখতে দিচ্ছে, আপনি মাইনে দিলেন, এটা তো আল্লাহর বিধানের বাইরে। এটা সাজা তো আপনাকে কিন্তু নিয়ে পাওয়া যেতে হবে, তাই নয় কি? 100%। যদি আপনি ভালো মানুষ হন, তাহলে একটা কথা দেখেন, খেয়াল করে, যারা বেশ ভালো মানুষ তাদের মৃত্যুগুলো দেখেন। আজকে একটা খবর শুনলাম, আমাদের চলচ্চিত্রের আব্দুল লতিফ বাচ্চু সাহেব একজন ক্যামেরাম্যান ছিলেন। আপনার এই প্রজন্মের মানুষটি বহুত বড় ক্যামেরাম্যান, এবং বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির প্রেসিডেন্ট ছিলেন রাজীবন। মানে ওনার তো যাইতেই দেয় না ওখান থেকে। ইলেকশন হয়েছে বাকিগুলো, কিন্তু বাচ্চু ভাইয়ের কোনো ইলেকশন হয় নাই। বাচ্চু ভাই এত একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, ভালো মানুষ। সেদিন এই গত সপ্তাহে বাংলাদেশ ফিল্ম ক্লাবের ইলেকশনের একটা অনুষ্ঠানে রয়ে গেল, ভালো মানুষ। কালকে সকালবেলা ঘুম থেকে নর্মাল উঠছে, ওইটা তার ওষুধ খাইতে হয় কিছু, যেহেতু 88 বছর বয়স। একটা ওষুধ খায় মুখে দিছে, মুখে দিয়ে মারা গেছে। দেখেন কি সুন্দর মৃত্যু আল্লাহ তার নামে লিখে রাখছে। তাহলে তো 88 বছর বয়সে তো মানুষ হসপিটালে যা থাকে, ভেন্টিলেশনে থাকে, বাসায় এসে বিছানায় পড়ে থাকে, তার নিজেরও কত কষ্ট, তার পরিবারের কত কষ্ট। কিন্তু যারা ভালো মানুষ তারা কিন্তু এইভাবেই মৃত্যুবরণ করে। এই যে বাচ্চু ভাই জীবনে এফডিসিতে কেউ বলতে পারবে না, ভাইরা সে কি করছে জানি না, কোনোদিন কেউ বলতে পারবে না বাচ্চু ভাই তার পুন্দে লাগছে, তার ক্ষতি করছে, তার ওইটা করছে, এই পলিটিক্স করছে না। অত্যন্ত সাদা মনের মানুষ ছিল। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।